দর্পণে প্রতিবিম্বিত কাঁটা পর্ব ৭। পলাশী যুদ্ধের দেশপ্রেমী শহীদ মহারাজ মোহনলালের সৎকার করা হলো জিয়াগঞ্জের শ্মশানে, বস্তুত গোপনে। মির্জাফর আর মিরনের ভয়ে। শ্মশানে বেচারি সরজুবালা আসতে পারেনি, তাকে আনা হয়নি। গৃহাভ্যন্তরেই সে বিধবা সাজল। তার পক্ষকাল পরে মোহনলালের দুই বিশ্বস্ত অনুচর বলভদ্র আর বিরোচন এসে দেখা করল পুরুষোত্তম দাসের সঙ্গে। তারা পণ্ডিতজিকে পরামর্শ দিল গোপনে জিয়াগঞ্জ ত্যাগ করে উত্তর ভারতের কোনো গোপন স্থানে চলে যেতে। নতুন নবাব মির্জাফরের ভয়ে মীরমদনের বিবি বাচ্চারা রাতারাতি পূর্ণিয়ার দিকে পালিয়ে গেছে। নবাব মোহনলালের সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। এখন তার গুপ্তচরেরা মোহনলালের পিতা মাতা ভাই বোন বিবি বাচ্চাদের সন্ধান করে বেড়াচ্ছে। কিছু লোককে কোতল করে নিষ্ঠুর উদাহরণ স্থাপন না করলে বেঈমানদের শায়েস্তা করা যাবে না। মির্জাফরের দৃষ্টিভঙ্গিতে মোহনলাল আর মীরমদন হচ্ছে বেঈমান। তারা দুজন সিপাহসালার আদেশ অগ্রাহ্য করে পলাশী প্রান্তরে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে। কি স্পর্ধা! পুরুষোত্তম দাস নিতান্ত অসহায়ের মতো বলেন, কিন্তু আমি কোথায় যাব বাবা? পাঞ্জাবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই জিয়াগঞ্জই এখন আমার দেশ, জন্মভূমি। বলভদ্র বললেন, না পণ্ডিতজি, আপনাকে পাকাপাকিভাবে জিয়াগঞ্জ ত্যাগ করে যেতে বলছি না, কিন্তু সাময়িকভাবে ভাবিজিকে নিয়ে আপনার স্থান ত্যাগ করাটা নিতান্ত প্রয়োজন। মির্জাফর তার গদি বাঁচাতে চতুর্দিকেই শত্রু দেখছে। তাছাড়া মির্জাফরের পুত্র মিরন এ বিষয়ে বাপকেও ছাড়িয়ে গেছে। সিরাজের বংশের যেখানে যে কেউ আছে হত্যা করে চলেছে। আমি ব্যবস্থা করে দিচ্ছি, কাশীধামে ৬৪ যোগিনী ঘাটের কাছাকাছি আমার দাদামশায়ের একটা বিরাট মোকাম আছে, অসুবিধে হবে না। দাদাজি বাবা বিশ্বনাথের একজন পুরোহিত। দিদা স্বর্গে গেছেন, ফলে ভাবিজিকে পেলে বুড়ো বয়সে তাঁকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না, আমি হাত চিঠি দিয়ে দেব। কিন্তু কোনো যাত্রীদল কি বিশ্বনাথ ধামে যাবে জিয়াগঞ্জ থেকে? আমি খোঁজ নিইনি, নেবও না, কারণ জিয়াগঞ্জ থেকে নৌকায় চড়া যুক্তিযুক্ত হবে না। আপনি এখানকার নামকরা পণ্ডিতজি, কেউ না কেউ চিনে ফেলতে পারে। তাদের ভিতর কেউ যদি বুঝে ফেলতে পারে যে আপনার সঙ্গিনী মহারাজের বিধবা, তাহলে সমূহ বিপদ। আমি বরং খোঁজ নিয়ে দেখি মুর্শিদাবাদ থেকে কোনো যাত্রীদল কাশীধামে যাচ্ছে কি না। আপনাদের দুজনকে সেখান থেকে বজরায় চড়তে হবে। এ বাস্তুভিটার জন্য চিন্তা করবেন না, আমরা দুজন এ বাড়িতেই এসে উঠব। মাস ৬ মধ্যেই সব কিছু থিতিয়ে যাবে। তখন আপনারা দুজন আবার এখানে ফিরে আসতে পারবেন। না, ৬ মাসের মধ্যে ওরা কাশী থেকে বঙ্গভূমে ফিরে আসতে পারেননি। দেরি হয়েছিল ২.৫ বছর। পাক্কা ২.৫ বছর চুটিয়ে নবাবি করেছিল মির্জাফর আলী খাঁ। নাম মহিমায় লোকটা বাংলা ভাষায় বিশ্বাসঘাতকতার সমার্থক হয়ে গেছে। বিশ্বাসঘাতক তো ছিল এক ঝাঁক খ্যাঁকশিয়াল। তার ভিতর মিরন নিহত হয় বজ্রাঘাতে। দুর্লভরাম সর্বশান্ত হয়ে পথের ভিখারি হয়ে যায়। উন্মাদ অবস্থায় তার মৃত্যু ভয়াবহ। দুর্লভরামের প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছিল, বেঈমানের বুনিয়াদে গেঁথে তুলেছিল ব্রিটিশ বণিক রাজ্য, সেই লর্ড ক্লাইভ অর্থকৃচ্ছ্রতায় আর অপমানে কোণঠাসা হতে হতে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল লন্ডনে পলাশী যুদ্ধের ১৭ বছর পরে।
তাদের বিশ্বাসঘাতকতার কথা ইতিহাস ভুলে গেছে, ভোলেনি ওই মির্জাফরের বেইমানিটা। বোধ করি শুধু ধনদৌলত নয়, গদিটার লোভের জন্যই শুধু মির্জাফরই বেইমান। বাংলাদেশের প্রজা অর্ধাহারে থেকেও সর্বোচ্চ হারে যে খাজনা দিতে পারে তার দ্বিগুণ কর দেবার প্রতিশ্রুতি দিয়েছিল গদিলোভী মির্জাফর। সে প্রতিশ্রুতি রাখতে পারল না বেঈমানটা। অঙ্কশাস্ত্র মতে তা সম্ভবও ছিল না। তাই গদির মোহে মাতাল মির্জাফরকে গদিচ্যুত করল ইংরেজ বেনিয়া সরকার 1760-এ। তারপরে আরও 5 বছর বেঁচে ছিল মির্জাফর। বজ্রাঘাতে মিরনের মৃত্যু সংবাদ পাওয়ার পর সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। পরিবারবর্গ তাকে ত্যাগ করে। পথপ্রান্তে পর্ণকুটিরে ভিখারির মতো প্রাণত্যাগ করে কুবেরীর্ষিত ধনের অধিকারী নবাব মির্জাফর আলী খাঁ বাহাদুর, বেঈমান নবাব। কাশীতে বসে সে সংবাদ পেলেন পুরুষোত্তম দাসজি। নবাবের ছেলে নবাব হবে সে জামানা আর নেই। এখন কোম্পানির রাজত্ব। নিলামের ডাকে যে সর্বোচ্চ ডাক দেবে তাকেই গদিতে বসিয়ে দেওয়া হবে। এই হলো নতুন রেওয়াজ। মির্জাফরের পদচ্যুতিতে গদিতে উঠে বসলেন মীর কাসেম আলী। মীর কাসেম আলী মির্জাফরের দামাদ। মির্জাফরের কন্যা ফতিমাকে শাদি করে তিনি বিশিষ্ট উমরাহ হয়ে ওঠেন। পলাশির যুদ্ধে তিনি ষড়যন্ত্র দলে ছিলেন এমন প্রমাণ নেই, কিন্তু যুদ্ধান্তে সিরাজ যখন পলাতক তখন শ্বশুরমশায়ের আদেশে সিরাজকে বন্দি করায় সচেষ্ট হন। পরে রাজস্ব আদায়ের ব্যর্থতায় যখন মীর জাফরের পদচ্যুতি ঘটল, তখন মীর কাসেম একটি নতুন শর্তে বেনিয়াদের প্রলুব্ধ করে গদি লাভ করলেন। ইংরেজ কোম্পানিকে তিনি মেদিনীপুর, বর্ধমান আর চট্টগ্রামের জমিদারি বিনামূল্যে বিক্রয় করে দিলেন। অর্থাৎ শর্ত হলো মীর কাসেম বাংলার নবাব হবেন, কিন্তু ওই 3টি পরগনা থেকে খাজনা সরাসরি আদায় করবে বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা। নবাবকে এজন্য কোনো খাজনা দেওয়া হবে না। বলা যায় ইংরেজের সরাসরি রাজ্য লাভের সেটাই সূত্রপাত। মীর কাসেম কিন্তু দাস মনোবৃত্তিওয়ালা শাসক ছিলেন না। ঐশ্বর্য ও বিলাসে আকণ্ঠ ডুবে থাকাকেই তিনি পরমার্থ মনে করতেন না সিরাজ বা মির্জাফরের মতো। তীক্ষ্ণ বুদ্ধি মীর কাসেম বোধহয় দেশকে ভালোবাসতেন। তাই বুঝতে পেরেছিলেন ওই লালমুখ বহিরাগত পিশাচদের তাড়াতে না পারলে কি হিন্দু কি মুসলমান ভারতবাসীর শান্তি নেই। স্বীকার্য তিনি সিরাজকে ধরিয়ে দিতে সাহায্য করেছিলেন, কিন্তু প্রথম কথা মীর কাসেমের দৃষ্টিতে প্রায় কিশোর সিরাজ অত্যন্ত উশৃঙ্খল। তাঁর নবাবিতে রানী ভবানীর বিধবা কন্যা তারাসুন্দরী পর্যন্ত নিরাপদে পুজো অর্চনা নিয়ে থাকতে পারতেন না। তাই সিরাজের চরিত্রের যেটা গুণ, দেশপ্রেম, দুঃসাহসিকতা, তাকে ছাপিয়ে মীর কাসেমের দৃষ্টিতে ধরা পড়েছিল সিরাজের মাদকাসক্তি, তার ইন্দ্রিয়াসক্ত বেলেল্লাপনা। দ্বিতীয় কথা, সিরাজকে তিনি বন্দি করেছিলেন শ্বশুরের নির্দেশে, সেনাপতির আদেশে। মীর কাসেম বুঝতে পেরেছিলেন যে ফোর্ট উইলিয়ামের এত কাছে মুর্শিদাবাদে বসে নবাবি করায় বিপদ আছে। তাই তিনি তাঁর রাজধানীকে সরিয়ে নিয়ে গেলেন সুদূর মুঙ্গেরে। গঙ্গা তীরে প্রাচীন মুঙ্গের দুর্গকে সংস্কার করে সেখানেই সপরিবারে এবং সাংসদ বাস করতে থাকেন। ধাপে ধাপে ধীরে ধীরে নবাব তাঁর প্রভাব বিস্তার করতে থাকেন। তাঁর শ্বশুর মির্জাফর আলী অঙ্গীকার করেছিল ইংরেজ বণিক বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে।
এই একচেটিয়া অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধারেরা তাদের প্রতিযোগী ব্যবসায়ীদের, ফরাসি, দিনেমার, পর্তুগিজদের মাথায় চাঁদির পয়জার মারতে শুরু করেছিল মির্জাফরি জামানায়। প্রতিযোগীরা ব্যবসা গুটিয়ে নেওয়ার আয়োজন করতে থাকে। একচেটিয়া ব্যবসা মানে ইচ্ছে মতো নিত্য ব্যবহার্য পণ্যের মূল্যবৃদ্ধি। নতুন নবাবের কিছু করার নেই। নবাব তার পূর্ববর্তী নবাব মির্জাফরের জারি করা ফরমান প্রত্যাহার করতে পারেন না, তাহলে প্রত্যক্ষ সংঘাত। তাই ভালো মানুষের মতো অন্যান্য ব্যবসায়ীদেরও, ফরাসি দিনেমারদেরও তিনি বিনা শুল্কে বাণিজ্য অধিকার প্রদান করে বসলেন। এতে আইনত ইংরেজ কোম্পানি কিছু বলতে পারল না, কিন্তু তাদের বাড়া ভাতে ছাই পড়ল। প্রতিযোগিতার মাধ্যমে বাজারে সমতা ফিরে এলো। যদিও রাজ সরকারের রোজগারে টান ধরল, কিন্তু এসব ঘটনা আমাদের কাহিনীর পরবর্তীকালের। মুঙ্গেরে যখন মীর কাসেম জাঁকিয়ে বসেছেন, তখন একদিন বঙ্গদেশ থেকে ওরা দুই বন্ধু কাশীতে এসে হাজির হলো, বলভদ্র আর বিরোচন। মোহনলালের পুত্র রাহুল, নামটা পণ্ডিতজি দিয়েছিলেন, তখন 2.5 বছরের শিশু, হাতে খাড়ু, মাথায় কাকপুচ্ছ। তাকে কোলে নিয়ে কত আদর করলো ওরা দুজন, মোহনলালের দুই অনুচর। তারপর তারা পণ্ডিতজিকে অনুরোধ করলো নোঙর তুলে ফেলতে। বলভদ্র আর বিরোচন দুজনেই ইতিমধ্যে মুঙ্গেরে চলে এসেছে, মীর কাসেমের বাহিনীতে যোগদান করেছে। ওরা খবর পেয়েছিল যে নতুন নবাব শহীদ মীর মদনের স্ত্রীকে যাবজ্জীবন অথবা জাবন্নিকা একটি মাসোহারার ব্যবস্থা করে দিয়েছেন। নবাবের মীর মুন্সির কানে ওরা দুবন্ধু মোহনলালের বিধবা এবং শিশুপুত্রের প্রসঙ্গটা তুলে দেয়। নবাব তা শুনে খুশি হয়ে ওদের বলেছেন মোহনলালের বিধবা ও শিশুপুত্রটিকে মুঙ্গেরে নিয়ে যেতে, শহীদ পিতার অবর্তমানে তার শিশুপুত্রকে তিনি কিছু তওবা প্রদান করবেন। কাহিনী দীর্ঘায়িত করে লাভ নেই। বলভদ্র আর বিরোচনের ব্যবস্থাপনায় বৃদ্ধ পণ্ডিতজি তার বিগত ভর্তা কন্যা ও দৌহিত্রকে নিয়ে গঙ্গা স্রোতধারা বহে চলে এলেন মুঙ্গেরে। নবাব মীর কাসেম আলী খান বাহাদুর মোহনলাল শেঠের বালকপুত্রকে শেঠ রায় খেতাব দিলেন, আর এই সঙ্গে মুর্শিদাবাদের দক্ষিণে বেলডাঙ্গা পরগনায় একটি জমিদারি প্রদান করলেন। গড়ে উঠল মোহনপুর গ্রাম আর তার কেন্দ্রস্থলে মোহন মঞ্জিল। এই ঘটনার পর মাত্র 2 বৎসর রোজনামচা লিখে যাবার সুযোগ পেয়েছিলেন পণ্ডিত পুরুষোত্তম দাস শেঠ। তিনিই ছিলেন নাবালকের তরফের ওছি। কাশীর বাজারে একরকম রং বেরঙের কাঠের কৌটো পাওয়া যায়, দেখেছেন? কৌটো খুললেই দেখবেন তার ভিতরে আরেকটি কৌটো, সেটা খুলুন, আবার কৌটো, সেটা খুললে আবার কৌটো, এইভাবে ক্রমান্বয়ে কৌটোর ভিতর কৌটো। আমাদের গোয়েন্দা গল্পটাও সেই জাতের হতে বসেছে। এতটা পথ চলে এলাম, খুন জখমের নামগন্ধ নেই, লাশ নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই, হোমিসাইড তদন্তকারী নেই, শুধু কৌটোর মধ্যে কৌটো। বাসু সাহেবকে গল্প শোনাচ্ছে কৌশিক। কী গল্প? না সত্যপ্রসন্ন গল্প শোনাচ্ছেন কৌশিককে। কী গল্প? না অধ্যাপক বেণীমাধব গল্প শোনাচ্ছেন রায়বাহাদুরকে। কী গল্প? না ডক্টর মিস স্মিথ গল্প শোনাচ্ছেন সব্বাইকে। এর তো শেষ হবে না মনে হচ্ছে। তার চেয়ে মূল কাহিনীতে সরাসরি ফিরে আসা যাক। বাসু সাহেব কৌশিককে বললেন, এবার সংক্ষেপে জানিয়ে দাও দিকিন, রায়বাহাদুরের স্ত্রী এতদিন পরে হঠাৎ কেন অতসীর সন্ধান নিতে তোমায় নিয়োগ করলেন? কৌশিক বললে, বিশেষ কারণ ছিল,
মিস রমলা স্মিথের কাছে ওই কাহিনীটা শোনার পরেই রাতারাতি একটা বিরাট পরিবর্তন হয়ে গেল রায়বাহাদুরের জীবনে। তিনি অন্তর্মুখী, অন্তর্লীন চিন্তায় একেবারে মুখ হয়ে গেলেন। ঘড়ির কাঁটার ছন্দ মেনে জীবনযাপনের গ্লানিটুকুই স্বীকার করে নিলেন, আনন্দটুকু বিসর্জন দিয়ে। রবিবারের সন্ধ্যায় দাবা খেলা বন্ধ হলো, পুকুরে স্নান বন্ধ হলো, কলঘরে বালতিতে তোলা জলে স্নান শুরু করলেন। চৌমুখ গ্রামাফোনটা নিষ্ক্রিয়। অপরাহ্নে যে আত্মজীবনীটা লিখছিলেন দীর্ঘদিন ধরে, তা অসমাপ্তই রইল। কেনই আকস্মিক পরিবর্তন? এ কথা কে তাঁকে সাহস করে জিজ্ঞেস করবে? শশীকলা করেছিলেন, তার জবাবে রায়বাহাদুর এক কথায় শুধু বলেছিলেন, ভাল লাগে না। সত্যপ্রসন্ন গোপনে এসে দেখা করলেন শশীকলার সঙ্গে। জানতে চান, কি হয়েছে বলো তো শশী? রায়বাহাদুর রাতারাতি জীবনে এমন বিতরাগ হয়ে গেলেন কেন? মনে হচ্ছে কোথায় যেন একটা কাঁটা বিঁধছে রায়বাহাদুরের অন্তরে। শশীকলা মাথা নেড়ে বাল্য সহচরকে বলেছিলেন, তুমি ঠিকই আন্দাজ করছো সতুদা। সেদিন মিস রমলা স্মিথের কাহিনীটা শোনার পর ওর বুকে একটা মর্মান্তিক কাঁটা বিঁধে গেছে। কিন্তু কিসের কাঁটা? দর্পণে প্রতিবিম্বিত কাঁটা। দর্পণে প্রতিবিম্বিত কাঁটা? তার মানে? ভেবে দেখো, দুজনের জীবনে 250 বছর আগে পিছে দুটি ঘটনা ঘটল, যার মধ্যে একটা আশ্চর্য যোগসূত্র আছে। এ যেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পণ্ডিত পুরুষোত্তম দাসজির অজ্ঞাতসারে তাঁর কন্যা গান্ধর্ব মতে বিবাহ করল মোহনলালজিকে, যে মোহনলাল দুঃশাসকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন। ঠিক তেমনি তোমাদের রায়বাহাদুরের ভাইও তাঁর অজ্ঞাতসারে গান্ধর্ব বিবাহ করে, অপশাসকদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে গেল। পুরুষোত্তম দাস আর রায়বাহাদুর দুজনেই পস্থমাস চাইল্ড দুটিকে মানুষ করে তুললেন, এক যেন অপরের দর্পণ প্রতিবিম্ব। বাধা দিয়ে দুগার্জি বলেছিলেন, না, তুমি শুধু সাদৃশ্যগুলোকেই দেখছো শশী, বৈসাদৃশ্যগুলিকে লক্ষ্য করছো না। বিধবা সরজুবালাকে পণ্ডিতজি সাদরে বুকে টেনে নিয়েছিলেন, অথচ রায়বাহাদুর সমুর বিধবাকে সাহায্য তো করেনি, অপমান করেছেন। না সতুদা, সমুর বিধবাকে উনি গোপনে অর্থ সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু কি মর্মান্তিক শর্তে সে কথা বলো। অত সে কোনোদিন তার মাতৃত্বের দাবি নিয়ে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাই নয়? সে কোনোদিন শেঠরায় বাড়ির ছোট বউ হতে পারবে না, তাই নয়? শশীকলা জবাব খুঁজে পাননি। সত্যপ্রসন্ন বলে চলেন, পুরুষোত্তম দাসজি ছিলেন দরিদ্র, তবু বিধবা কন্যাকে বক্ষপুটে নিয়ে তিনি দেশত্যাগ করেছিলেন, অজ্ঞাতবাসে দিনযাপন করেছেন মোহনলালের বিধবাকে নিয়ে। অপরপক্ষে ধনকুবের রায়বাহাদুর সেই সম্পত্তির অধিকারী হয়েছেন উত্তরাধিকার সূত্রে। ভাতৃবধূ পরের বাড়ি বাসন মেজে গ্রাসাচ্ছাদন করছে জেনেও। শশীকলা বাল্যবন্ধুর মুখে হাত চাপা দিয়ে থামিয়ে দেন, বলেন, তুমি আমার একটা উপকার করবে সতুদা। খোঁজ নিয়ে দেখবে সেই দুঃসাহসী মেয়েটা আজও বেঁচে আছে কিনা, আমাদের খুকুর গর্ভধারিণী। সত্যপ্রসন্ন বলেছিলেন, 99% চান্স নেই। থাকুক বা না থাকুক, আমার পক্ষে 25 বছর পরে প্রকৃত সত্যটা উদ্ধার করা অসম্ভব। জানি, তোমাকে আমি মানস সরোবর থেকে আমার জন্য নীলপদ্ম তুলে আনতে বলছি না সতুদা। তুমি কলকাতা চলে যাও, এই ঠিকানায় গিয়ে মিস্টার কৌশিক মিত্র অথবা তার স্ত্রী সুজাতার সঙ্গে গিয়ে দেখা করো, সমস্ত ঘটনা খুলে জানাও তাদের। ওদের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে, পারলে তারাই সন্ধান নিয়ে জানাতে পারবে
অতসী বেঁচে আছে অথবা নেই। থাকলে কোথায় আছে, কি করছে? ধরো সে সন্ধান পেলে, তারপর তুমি কি করবে? সন্ধানটা তো আগে পাই, তারপর সে কথা তোমাকে বলবো। বাসু সাহেব বললেন, বুঝলাম। তা 3 বছর আগে তোমরা সন্ধান করে কী তথ্য জানতে পারলে? প্রায় 20 বছর আগে অতসী নামের মেয়েটি নিশ্চিতভাবে মারা গেছে। কিভাবে? আবার পুলিশ এনকাউন্টারে। গোয়েন্দা পুলিশ ওই পরিচারিকার পরিচয় আবিষ্কার করে তাকে গ্রেপ্তার করতে যায়, পারে না। মেয়েটি তার পূর্বেই পালিয়ে যায়। নকশাল পার্টির কমরেডদের সঙ্গে তার যোগাযোগ ছিলই। পরে বাংলা বিহার সীমান্তে কী একটা নদীবক্ষে একটা এনকাউন্টারে ওদের গোটা দলটা মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। নৌকাটা ডুবে যায়, মৃতদেহ উদ্ধার করা যায়নি। গোয়েন্দা দপ্তর থেকে আমি খবরটা পেয়েছিলাম, সত্যপ্রসন্নের মাধ্যমে শশীকলা দেবীকে জানিয়েও ছিলাম। সম্ভবত এই সংবাদটা রায়বাহাদুরকে জানানো হয়নি। অবশ্য হয়েছিল কি হয়নি আমি জানি না, আমার জানার কথাও নয়। বাই দ্যাট টাইম আওয়ার কেস ওয়াজ ক্লোজড। শশীকলা আমাদের প্রাপ্য মিটিয়ে দিয়েছিলেন।